সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফ্রন্টলাইনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন এম এ আজিজ, প্রধান সম্পাদক, ফিনান্সিয়াল পোস্ট। আজিজ ভাই, আপনাকে স্বাগত। তারপর ডাক্তার রাকিব আল হাসান, ইউথ লিডার ও রাজনৈতিক বিশ্লেষক। রাকিব, আপনাকেও স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। আজিজ ভাই, আপনি জানেন যে নির্বাচনের তারিখ না হলেও এটা সময়সীমা আমরা জানি যে কখন হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হতে যাচ্ছে। প্রধান নির্বাচন কমিশনারও এটা কনফার্ম করেছেন, প্রধান উপদেষ্টাও কনফার্ম করেছেন। এরপরে সর্বত্রই একটা গুঞ্জন দেখতে পাচ্ছি নির্বাচন হবে কি হবে না। ইতিপূর্বে আমি যতটুকু জানি, এর আগে 2007-08 ওই সময়টাতে গুঞ্জন ছিল না, পরিস্থিতি তৈরি করা হয়েছিল, তারপরে একটা পরিস্থিতি হয়েছে। কিন্তু এবার এই নির্বাচন নিয়ে, যেখানে নির্বাচনের দাবিতেই এত আন্দোলন, এত কিছু হয়ে গেল, এখন কি কারণ, এমন কেন এই সংশয় নির্বাচন নিয়ে? ধন্যবাদ মতি ভাই আপনাকে। সংশয় যেটা বললেন, 7-8-এ পরিস্থিতি তৈরি করা হয়েছিল, এবারে একটু ভিন্ন আছে। যারা এই পরিস্থিতিতে যুক্ত হচ্ছে তারা বোধহয় বুঝতে পারতেছে না। অর্থাৎ নির্বাচন এটা হবে যে না, এটা কিন্তু অলরেডি সবার মনে মনে ছড়িয়ে গেছে। আপনি খেয়াল করে দেখেন যে ঐক্যমত্য কমিশন আলোচনা করছিল, মাঝখানে হঠাৎ করে কয়েকটি দল গিয়ে পিআর সিস্টেমের নির্বাচন মাঠে নেমে গেল। কারণ আমি একটা ইস্যু নিয়ে এক জায়গায় বসে আলোচনা করছি, আমি তো শেষ দেখবো, আলোচনা ফেল করলে না করব, ফেল তো করে নাই, চলছিল, মাঝখানে গিয়ে এটা দিয়ে এখান থেকে শুরু। এখন স্প্রেডশিটে কিন্তু ঐক্যমত্য কমিশন সবার প্রস্তাব চেয়েছে, তারপরে তো এজেন্ডাভুক্ত করছে আলোচনাগুলি। সেই এজেন্ডার ভিতরে পিআর সিস্টেম ছিল না। হ্যাঁ, এখন অভিযোগ আসছে। এখন যেটা হলো যে জামাত ইসলাম, আপনি সর্বপ্রথম দেখেন, এখন ইলেকশন কমিশনে দেখা করছে এবং তারা পিআর সিস্টেমে অলরেডি প্রতিবাদ সভা ডেকে ফেলছে। সেখানে ইসলামিক আন্দোলন বাংলাদেশ যাবে, এনসিপি যাবে এবং এবি বাংলাদেশ, এবি পার্টি যাবে। তো ধরেন এই যে আন্দোলনটা গেল, হ্যাঁ, এখানে তো আপনি দেখবেন এখানের ভিতরে শুধু এই 4 পার্টি থাকবে না, আমার ধারণা। এটা অনেক ফ্যাক্টর জড়িত হয়ে যাবে। এখান থেকে আমার মনে হয় যে ইউনূস সাহেব যেটা আগে ছিল তবে কিন্তু দিয়ে কথা বলতো, এবারে কিন্তু সে নির্বাচনে পরিষ্কার একটা অবস্থান দিয়ে দিছে। তার স্ক্রিন সেফ, তার দায়িত্ব নেই। এখন তিনি এর ভিতরে খেলতেছেন কিনা, কোনো ইনভলভমেন্ট আছে কিনা আমরা প্রমাণ করার সুযোগ নেই। তবে এই 4টি দল অনর যে তারা পিআর সিস্টেমের নির্বাচন চায়। এই পিআর সিস্টেমের নির্বাচনে গেলেও আমাদের বিপদ, না গেলেও আমার বিপদ, আমরা এইরকমই মনে হচ্ছে। এবং এই জায়গায় অভ্যুত্থানের যে দলগুলি, এই দলগুলি সব যদি নির্বাচনে না যায়, তাহলে তো নির্বাচন, ধরেন এই 4 পার্টির নির্বাচনে গেল না, হ্যাঁ, পিআর সিস্টেমের দাবিতে, তাহলে তো এই বিএনপি শুধু বাম দলগুলোকে নিয়ে নির্বাচন করলে তো সেই নির্বাচন আপনার গ্রহণযোগ্য হবে না, দেশেও না বিদেশেও না, গ্রহণযোগ্য হবে না। সুতরাং এই জাংসারে আমরা আছি এখন। হ্যাঁ, তা আমার কাছে মনে হচ্ছে যে যারা নির্বাচন চাচ্ছেন না নানা অজুহাতে, এতে তাদের লাভটা কি হবে? লাভটা কিছু হবে না, এই জায়গায় প্রশ্ন। হয়তো তারা রাজনীতি করেন, বেশি বোঝেন, কিন্তু আমার ধারণা হচ্ছে যে এইটা করতে গেলে যারা করতেছে তারা ক্ষতিগ্রস্ত ফাইনালি বেশি হবে। কারণ ধরেন এই অশান্ত পরিস্থিতিতে রাজনীতি যদি নির্বাচন কোনো কারণে না হয়, তাহলে যে পরিস্থিতি তৈরি হবে তাতে ফ্যাসিবাদের আগমন ঘটলে কোনো অবস্থাতেই আপনার অন্য দলের চাইতে সবচাইতে এনসিপি এবং জামাত ইসলাম বিপদে পড়বে, এটা আমার ধারণা। সুতরাং এটা আমি মনে হচ্ছে যে অবুঝ হয়ে অথবা বিশ্বাস করে এখন আনুপাতিক নির্বাচন চাচ্ছে। যে ধরেন ভোট তো জামাত ইসলামের প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সি ভোট ফিক্সড আছে। ইসলামিক আন্দোলন বাংলাদেশ 2018 সালে নির্বাচনে গেল আওয়ামী লীগের সাথে, আপনার দেখেন একটা পোস্টার তাদের ছেড়ে নেই। হ্যাঁ, পরে স্থানীয় নির্বাচন শেষ প্রান্তে গিয়ে বরিশালে গিয়ে তাদের প্রার্থী মার খেলো, বাস, তারপর থেকে উল্টে গেছে। এখন তারা অভ্যুত্থানের শক্তি হয়ে গেছে। তো এখন এই জন্য আমি বলছি যে দেশটা আসলে, আমার ধারণা, দেশটার নিয়ন্ত্রণে চলে যাচ্ছে এবং অন্ধকারে ঢুকে যাচ্ছে, আমার কাছে মনে হচ্ছে। এখন রাজনীতিবিদরা বোঝে কিনা জানি না,
আমার বুঝটাও সত্য নাও হতে পারে, এটা আমার ধারণার থেকে বলছি। যুগে যুগে আপনি কি দেখেছেন? রাজনীতিবিদদের হাত দিয়ে হাত ধরেই তো আপনি যেটা বলছেন আলো থেকে অন্ধকার হবে। দেখেন 54 বছরে আমরা আগেও বলছি, ফ্যাসিস্টের সময়ও বলছি, অনেক সূচকে এগোয় কিন্তু রাজনৈতিক সূচকে পিছাচ্ছে। আমরা এই অভ্যুত্থানের ভিতর দিয়ে, ছাত্র জনতার অভ্যুত্থানের যে জীবন দেওয়া হলো, হ্যাঁ, এই সময় কিন্তু প্রত্যাশা করেছিলাম দেশটা অন্তত পক্ষে একটা মানবিক বাংলাদেশ, আইনের শাসন, সুশাসন, একটা নিরপেক্ষ নির্বাচন হবে, স্বাধীনভাবে ক্ষমতা হস্তান্তর হবে, এই জায়গা যাবে। আমার কাছে মনে হয় এখন এই শেষ মাঝপথে বলবো, মাঝপথে এসে ঠেকে যাচ্ছে। ধরেন ঐকমত্য কমিশন আপনার যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন কি পদ্ধতিতে হবে তার জন্য কিন্তু একটা কমিটি করছে, সেখানে আপনি নাই। তা বলেন কে করতেছে? ওখানে যারা আছে তারা 111-এর এবং ফেসিবাদের লোক আছে, এটা তো অ্যাকসেপ্টেবল হবে না। মানুষের মনস্তাত্ত্বিক আছে না, যারা প্রস্তাব ভালো দিলেও আসবে না, যেসব কইছে কি গণভোট করবে, অমক করবে, তমক করবে, এইসব সুপ্রিম কোর্টের ভেটিং নেবে, কত টাকা ভেটিং নেবেন আপনি সুপ্রিম কোর্টের? আপনার এই সরকার তো 106 অনুচ্ছেদ অনুযায়ী আপনার সুপ্রিম কোর্টের মতামত নিছে, পরে তো বেরোলো সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং আরও আরেক বিচারপতি সেনাবাহিনী নিরাপত্তা হেফাজতে ছিল, তো দিলটাকে এটা এখনো তো ক্লিয়ার করে না। তবু আমরা মনে করি প্রেসিডেন্ট বলছে যে 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নেওয়া হয়েছে, আমরা বিশ্বাস করছি এ পর্যন্তই। কিন্তু আপনি বলেন কোথায়, কোন ডকুমেন্ট কোথায়? স্বাভাবিক প্রশ্ন, এই প্রশ্নগুলো ক্লিয়ার করতে হবে না? প্রশ্নগুলো তো ক্লিয়ার করতে হবে। তো এই জন্য আমি বলছি যে আমার কাছে জিনিসটা এখন এই মুহূর্তে আসে, আমি কিন্তু খুবই এই ইলেকশন ঘোষণার পরে আমি খুব অপটিমিস্টিক হয়েছিলাম যে দেশটা রাইট থেকে অন্তত যাত্রা শুরু হলো। কিন্তু হঠাৎ করে 2-3 দিনের ভিতরে আমি দেখছি দেশটা আবার আপনার খুব, আমি বলবো ব্ল্যাক যুগে আমরা পদার্পণ করতে যাচ্ছি। রাকিব, আমি যেটা প্রশ্নটা করেছিলাম যে এত কিছুর পরেও কেন নির্বাচন নিয়ে সংশয়, আজিজ ভাই ওনার একটা ব্যাখ্যা দিয়েছেন, আপনার কি? জি, আপনাকে ধন্যবাদ, আমার সহ-আলোচক এবং দর্শকদেরকে শুভেচ্ছা জানাই। দেখুন, আসলে ইলেকশনের এখনও প্রায় 7 মাস বাকি। তো মানে বর্তমান আমি যদি ডোমেস্টিক এরিয়াতে দেখি কিংবা জিওপলিটিক্যাল গেমও দেখি, বাংলাদেশের মতো একটি জায়গায় আপনার যে কোনো একটা ইনসিডেন্ট ঘটানো 24 ঘন্টার ব্যাপার। তো আমি মনে করি যে ধরেন আমরা ইনসিডেন্ট কেন করতে হবে, নির্বাচন হবে। আচ্ছা, আমি বলি সেটা হচ্ছে ধরুন আমাদের যে ইলেকশন কেন্দ্রিক, আমি একটু পিছন ফিরে বলি আপনাকে। ধরুন আমাদের যে 6 মাস ধরে এই ঐক্যমত কমিশনের সংস্কারগুলো হলো, 2 মাস ধরে মিটিং হলো, তারপরে এখানে ধরেন 826টির মধ্যে 775টি একমত হলো। তারপরে ধরেন এখানে যদি কিন্তুগুলা সব মানে সলিউশন হওয়ার কথা, যার যে দাবি দেওয়া আছে, অনেক কিছুই ধরেন আমরা আশা করিনি সেগুলো হয়ে গেছে এবং সেখানে মোটা দাগে ভালো একটা ঐক্যমত হয়েছে বলে আমরা মানে আশ্বস্ত হয়েছিলাম আর কি তখন। কিন্তু তারপরে দেখুন গত 3 আগস্ট যখন শহীদ মিনারে এনসিপি যে সমাবেশটি করলো, সেখানে কিন্তু তারা 24টি দফা দিয়েছে এবং 24টি দফার মধ্যে তারা আবার শুরুতে বলতেছে যে আমরা আবার সেকেন্ড রিপাবলিক চাই, আমরা নতুন সংবিধান চাই, আমরা গণপরিষদ নির্বাচন চাই। এখন আমার পয়েন্ট হচ্ছে কি, আপনি যদি নতুন সংবিধানে চান তাহলে আপনি কেন সংবিধান সংস্কার আপনি পার্টিসিপেট করলেন? তারপর আবার আপনি বলতেছেন যে আবার সেকেন্ড রিপাবলিক চান। এখন সেকেন্ড রিপাবলিক তো বাস্তবতাতে অনেক আগেই নেই, এটা তো অনেক আগে আমরা ব্যাখ্যা করে দিয়ে দিছি। এবং যারা এই দাবিটি উত্থাপন করেছিল, যারা এটাকে বিপ্লব বলে আখ্যায়িত করেছিল, তারাও কিন্তু শেষ পর্যন্ত তাদের এই যুক্তি তর্কে শেষ পর্যন্ত থাকেনি, অবস্থানটা কিন্তু চেঞ্জ করেছে। আমি যদি একজনের কথা বলি, জনাব ফরদ মাজার, তিনি কিন্তু শেষ পর্যন্ত এসে মানে গণ অভ্যুত্থান বলতেছে, উনি কিন্তু এখন এটাকে বিপ্লব বিষয়ে আখ্যায়িত করতেছে না। তারপর আপনি দেখেন আবার বলতেছে যে গণপরিষদ নির্বাচন চায় না। এখন বাংলাদেশের মতো একটি রাষ্ট্রে আমরা তো যুদ্ধ পরিস্থিতি কোনো অবস্থায় নাই, তাহলে আমরা কেন আবার গণপরিষদ নির্বাচনের দিকে যাবো? তারপর আপনি দেখেন ওই আজিজ ভাই যেটা বলছিলেন জামাতের ব্যাপারটা, আপনি দেখেন মানে শুরু থেকে কিন্তু মানে আপনি বলেন বাংলাদেশের মতো একটা কান্ট্রিতে, এই কান্ট্রিতে কিন্তু ধরেন এই প্রসেসটা কিন্তু ওয়েস্টও ফেল করছে, যেখানে আপনি ধরেন 300-400 বছরের একটা সংগ্রামী ইতিহাস, যাদের ডেমোক্রেসির ইতিহাসটা খুবই শক্তিশালী, যাদেরকে আমরা ফলো করি, হ্যাঁ, তো সেই জায়গা থেকে তাদেরগুলো তো অনেক ফেল করছে। সেই জায়গা থেকে আমাদের কেন আমাদের মতো একটি দেশে নিম্নকক্ষে পিয়ার লাগবে? আমি জাস্ট এটা ছোটো করে একটা আপনাকে বলি, ধরেন নিম্নকক্ষে পিয়ারটা আপনি তখনই লাগবে যখন আপনার স্থানীয় সরকারটা শক্তিশালী হয়েছে। আমাদের দেশে এখনও আমরা সংসদ সদস্য বলতে আমরা বুঝি দেশে রাস্তাঘাট করবে, ব্রিজ বানাবে, কালভার্ট বানাবে, স্কুল কলেজ বানাবে, কিন্তু আসলে একজন সংসদ সদস্যের কাজ হচ্ছে আইন তৈরি করা, এগুলোর কাজ হচ্ছে স্থানীয় সরকাররা করা। কিন্তু আমাদের দেশের স্থানীয় সরকাররা কিন্তু সেখানে তার মানে একেবারে সে ছায়া হয়ে থাকে, মানে ধরেন এমপি যদি বাজেট দেয় তাহলে সেটা করতে পারে। তো আমাদের স্থানীয় সরকারগুলো কিন্তু সে অর্থে এখনও ওভাবে ডেভেলপড হয়নি। তো আমরা যদি সেটাকে ডেভেলপ করতে পারি, আমাদের যে ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলো রয়েছে সেগুলোকে যদি আমরা এস্টাবলিশমেন্ট করতে পারি বা তাদেরকে যদি সে পূর্ণ স্বাধীনতা দিয়ে তৈরি করতে পারি, তখন আমরা আগামী 20 থেকে 30-50 বছর গিয়ে আমরা সেটা ভাবতে পারি।
আর সেটা করার জন্য আমরা কিন্তু আবার নতুন একটা ধারণা আসলো, সেটাতে বিএনপি সহ অন্যান্য দলগুলো একমত হলো যে সেটা হচ্ছে উচ্চকক্ষে আমরা পিআর চাই, এবং একটা চেক অ্যান্ড ব্যালেন্সের কথা বলা হচ্ছে। তো উচ্চকক্ষা পিআরের জন্য বিএনপি কিন্তু শুরু থেকে বলতেছিল যে তারা মানে আসন ভিত্তিক হিসেবে যাচ্ছিল, যেটা আমাদের নারী এক্সিস্টিং ব্যবস্থা, যেটা নারীদের সংরক্ষিত আসনের ব্যবস্থা রয়েছে। পরবর্তীতে আমরা নিজেরাই বলতেছিলাম সেটা যদি করা হয় তাহলে তো উচ্চকক্ষার দিকে কোনো দরকার নেই, রাষ্ট্রের বাড়তি খরচ করার কোনো দরকার নেই। তো সেক্ষেত্রে কিন্তু বিএনপি কিন্তু সেই অবস্থান থেকে সরে আসছে। আবার আপনি দেখেন সেই জায়গা থেকে এখন আবার নতুন করে, যেটা উনি বললো অলরেডি, যে জামাতে কিন্তু ঘোষণা দিয়েছে যে তারা পিআর ছাড়া ইলেকশন করবে না, তারা ইলেকশন কমিশন ঘেরাও করবে। তাদের সাথে আবার যোগ হয়েছে এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টি। তো আমার কাছে মনে হচ্ছে ধরেন এই মুহূর্তে যে গণ অভ্যুত্থানের যে শক্তিগুলো রয়েছে, বিএনপির সাথে তো কিছু দল যুগপৎ আন্দোলনে তারা রয়েছে। কারণ আমি যদি বলি নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, তারা তো বিএনপির সাথে রয়েছেই। আর এর বাইরে যে দলগুলা মানে যারা হয়তো বিএনপির সাথে জোটে যাবে না, তারা যদি এভাবে ইলেকশন বয়কট করে তাহলে ধরুন মানে আমি তো ইলেকশন হওয়ার কোনো সম্ভাবনা দেখি না। 1 নম্বর ইস্যু। 2 নম্বর ইস্যু হচ্ছে ধরুন আপনাকে যেটা ফার্স্টে বললাম যে এরকম ইনসিডেন্ট কেন ঘটানো যেতে পারে। ধরুন আমি জামাতের কথা বলি, জামাত কিন্তু এই মুহূর্তে কিন্তু একটা ভার্চুয়াল সরকার কিন্তু লিড করতেছে। এখন তারা কিন্তু ক্ষমতার অনেক কিছু ভোগ করতেছে, যেটা ধরেন মানে বিএনপি পারেনি। তাদের প্রাতিষ্ঠানিক অনেক জায়গায়, ইউনিভার্সিটিগুলো বলেন, প্রত্যেকটি জায়গায় জামাতের কিন্তু মানে জামাত তো একটা কনস্ট্রাকটিভ একটা অর্গানাইজিং দল, হ্যাঁ। তো তারা কিন্তু সেই জায়গাটা খুব ভালোভাবে তারা করতে পারতেছে। তো আগামীতে ধরেন যদি তারা মানে ক্ষমতায় না আসতে পারে কিংবা শেষ পর্যন্ত বিরোধী দল না হতে পারে, তখন তো তারা আসলে এই ক্ষমতার ভোগ করতে পারে না। তার চেয়ে বড় জিনিসটা আমি অ্যালার্মিং হিসেবে দেখি, ধরেন জামাতে যে সবচেয়ে দুজন যে সিনিয়র নেতা, জনাব ডক্টর শফিকুর রহমান এবং ডক্টর আব্দুল আল তাহের, এবং আমি খুব সন্দিহান যে তারা তাদের আসনে জিতবে কিনা। তো তারা ধরেন জামাতের মানে এই সময়ে জামাতের এমন একটা বাস্তবতা তৈরি হয়েছে, জামাতের 54 বছর ইতিহাসের পরে প্রথমবার মতো জামাতে বিরোধী দল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু সম্ভাবনা তৈরি হলো, তারা এখন ক্ষমতাটা পূর্ণভাবে ভোগ করতে চাচ্ছে। আর সেকেন্ড কথা হচ্ছে তাদের এই টপ লিডিংয়ের নেতাদের কিন্তু মানে তারা কিন্তু কনফার্ম না। তো সেই জায়গা থেকে ধরেন তারা আগে থেকে একটু সেফ অ্যান্ড খেলার জন্য, বা সেখানে আমাদের অনেকগুলো কনস্পাইরেসি থিওরি বাজার রয়েছে, এবং আমি এটাকে ষড়যন্ত্রই বলবো, সেই ষড়যন্ত্র পার্ট হিসেবে তারা এটাকে আর কীভাবে এক্সটেনশন করা যায়। তার চেয়ে বড় কথা হচ্ছে আরও কিছু আমি জিওপলিটিক্যাল ফ্যাক্টর দেখি। আপনি যদি দেখেন ডিসেম্বরে কিন্তু মিয়ানমার ইলেকশন রয়েছে, এবং এই মুহূর্তে ধরুন আমেরিকা বলি, আমাদের ওয়েস্ট বলি, আইপিএস, স্কোয়াড, বার্মা, সবগুলোর কেন্দ্রে কিন্তু চায়না এবং আপনার মিয়ানমার, বার্মা। এবং সেই জায়গা থেকে আপনি আরও দেখেন যে কিছুদিন আগে যে শুল্ক নিয়ে যে আলোচনাটা চলতেছে, আপনি দেখেন আমেরিকার প্রত্যেকটা এজেন্ডা, আমেরিকা বলতে আমি ডোনাল্ড ট্রাম্পকে মেইন করতেছি, যে ডোনাল্ড ট্রাম্পের মেইন ফোকাসটাই কিন্তু যে ট্যারিফ, চায়নাকে ঠেকানোর জন্য। এবং চায়নাকে ঠেকানোর জন্য শেষ পর্যন্ত সেই ইন্ডিয়াকেও এখন অ্যাটাক করা শুরু করছে, যেখানে তার সবচেয়ে পরীক্ষিত মিত্র নরেন্দ্র মোদীকেও সে অ্যাটাক করা শুরু করছে। এবং শুধু তাই না, সে নরেন্দ্র মোদীকে আবার হুমকি দিচ্ছে যদি সে কথা না মানে তাহলে সে 100% পর্যন্ত শুল্ক ট্যারিফ অ্যাপ্লাই করবে। তো সে জায়গা থেকে ধরুন এই ইলেকশনকে কেন্দ্র করে আমাদের এখানে অনেক, যেহেতু সেটা আমাদের আগে ডিসেম্বরে, তারপরে আমাদের আবার এখন এই মুহূর্তে খুব আলোচনা চলতেছে ডাকসু ইলেকশন কেন্দ্রিক বা ছাত্র সংসদ ইলেকশনগুলো, একই সাথে অনেকগুলো তফসিল ঘোষণা করা হয়েছে, ডেট ঘোষণা করা হয়েছে, রাকসু, জাকসু, তারপরে হচ্ছে আপনার চাকসু। তো সেই জায়গা থেকে ধরুন যে আন্দোলন কেন্দ্রিক মুভমেন্টগুলো হচ্ছে, সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে মানে ইলেকশনকে বানচাল করার জন্য মানে 24 আওয়ার্স ইজ এনাফ। আমি এটা আপনাকে আরেকটু যোগ করি, সেখানে ধরুন কালকে যদি মানে আমি এক্সাম্পলের জন্য বলছি, উদাহরণের জন্য, ধরুন কালকে বা পরশু যদি মিয়ানমার থেকে একটা যুদ্ধ বিমান আসে, যদি বাংলাদেশ কিছুই করা লাগবে না, যদি বঙ্গোপসাগরে যদি একটা খালি বোম ফেলে, তাও দেখবেন যে এমন একটা বাজার তৈরি করা শেষ হবে যে আমরা কিন্তু এখন নিরাপদ না, আমাদের আগে দেশ বাঁচাও, সার্বভৌমত্ব বাঁচাও। তো সুতরাং আমাদের কিন্তু মানে ব্যাকডোরে পলিটিক্স করার জন্য একটা গ্রুপ কিন্তু সবসময় সক্রিয়, সেটা ডোমেস্টিকও, সেটা ইন্টারন্যাশনালও প্লেয়ারও অনেক অ্যাক্টর এখানে খেলতেছে। আমি আরেকটু যোগ করি, সেটা হচ্ছে কি 5ই আগস্টের কথা আমি আপনাকে বলি। 5ই আগস্ট আমাদের এই মুহূর্তে গণঅভ্যুত্থানের একটা ঐতিহাসিক দিন। সেই ঐতিহাসিক দিনেই এনসিপির গুরুত্বপূর্ণ নেতাদের একটি বহর তারা কক্সবাজারে তারা মিটিং করেছে। তারা যদি কনস্পাইরেসি থিওরি রয়েছে, তারা বিদেশি দেশে মিটিং করেছে, শুরুতে বলা হয়েছিল পিটার হাসের সাথে মিটিং করেছে। আমি যদি সেটাও বাদে নিজেদের মধ্যে মিটিং করি, এমন একটি দিনে তাদের তো সেখানে থাকার কথা না। তো সুতরাং আমাদের মানে আমাদের কাছে প্রত্যেকটা এভিডেন্স নাই, কিন্তু যদি আমরা সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সগুলোকে আমরা পয়েন্টগুলো যোগ করি, তখন এটা সরল লেখা গিয়ে 2+2 যে এখন পর্যন্ত দাঁড়াচ্ছে যে ইলেকশন হওয়ার মতো বানচাল করার জন্য যথেষ্ট পরিমাণ এলিমেন্ট তাদের হাতে রয়েছে, এবং এটা হতেও পারে। অনেক ধন্যবাদ। দিনের নির্বাচন ছাড়া বিকল্পটা কি? নির্বাচন ছাড়া বিকল্প সেই জায়গায় নাই। সেটা নাইলে আমরা এটা নিয়ে চর্চা করছি কেন? না, বিষয়টা হলো যে আগের থেকে একটা ধারণা তৈরি হয়েছে যে বিএনপি যেহেতু আওয়ামী লীগ নাই, বিএনপি সরকারে যাবে। এর থেকে বিএনপি যদি মেজরিটি পায়, ধরেন 2/3 মেজরিটি পাইল এই ওয়েস্টমিনস্টার সিস্টেমে, তাহলে তো বিএনপিকে আর লাগাম টানানো যাবে না। এই জন্যেই এতগুলো এই দলগুলি, জামাত ইসলামিক দলগুলো বিশেষ করে, তারা কিন্তু একটা ঐক্যবদ্ধ চেষ্টা চালাচ্ছে। সেখানে প্রথম দিকে যদি হতো, আমার ধারণা জামাতের ভিতরে একটা ভয় আছে যে এনসিপি, কিন্তু আমি শুনেছি তাদের যারা পূর্ব নেতা, তাদের কাছে শুনেছি যে এনসিপি বিএনপির কাছে একটা অংশ, তাদের পক্ষ থেকে
আপনার বিএনপির সাথে দেনদর করা হয়েছে, কিন্তু তাদের সিট সংখ্যা বেশি চায়। হ্যাঁ, আর এনসিপির যারা নেতা তাদেরকে তো পাশ করানো ডিফিকাল্ট, আর বিএনপির তো সব জায়গায় পুরনো নেতাটা তো এমপি টেমপিও আছে। তো সেটা অগ্রসর কতটুকু হয়েছে না আমি জানি না। এটা তো দেখতেছি পরীক্ষা পেছানোর মতো। হ্যাঁ, আবার জামাতের ভিতরে সন্দেহ আছে। পরীক্ষা পেছানোর জন্য যারা আন্দোলন করে, হ্যাঁ, আপনি ইতিহাসে দেখেছেন যে এরাই সবচেয়ে ভালো রেজাল্ট করেছে? না না, কোনোদিন না। আবার এও ঠিক, জামাতের ভিতরে কিন্তু একটা আতঙ্ক আছে। যেমন রাফিক বলল যে প্রথম যদি আনুপাতিক নির্বাচনে না যায় তাহলে উপরের গুলো ধরাশায়ী হওয়ার সম্ভাবনা। দ্বিতীয়ত, যদি আনুপাতিক নির্বাচনে না যায় তাহলে যদি এনসিপির নিচে পড়ে যায় তাহলে তো ইজ্জত থাকে না। ওয়েস্টমিনিস্টার সিস্টেমে ধরেন এনসিপি সিট বেশি, অপোজিশন হয়ে গেল, তাহলে এটা একটা সমস্যা। এখন এইসব ইন্টারেস্টগুলো এক জায়গা করছে, এক জায়গা করে এটার মেইন প্লেয়ার হচ্ছে জামাত ইসলাম, আমার কাছে অনুমান হয়েছে। মেইন প্লেয়ার জামাত ইসলাম, সে তাদের স্কিন সেভ করার জন্য এইগুলি করতেছে। কিন্তু আমি দিন শেষে এটাই বলবো, যদি নির্বাচন না হয়, অন্য কোনো পরিস্থিতি তৈরি হয়, অন্য কোনো ন্যাচারের সরকার হয়, তাতে কিন্তু এনসিপি জামাতই ক্ষতিগ্রস্ত হবে বেশি। দেশটাতে এমনি কোনো বিদেশি বিনিয়োগ নেই, স্থানীয় বিনিয়োগ নেই, অর্থনীতি কিন্তু খুব খারাপ অবস্থার মধ্যে। এর মধ্যে তো একটা ডিরেকশন তো লাগবে নাকি? এইভাবে তো চলতে পারে না। না, বিষয়টা হলো এই জন্যে আমি বলতেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস কি চান সেটা তো মুসলমান হিসেবে বিশ্বাস করতে হবে, এটা আল্লাহ জানে আর উনি নিজে জানে। এখন এটার ভিতরে কোন পার্টিতে উনি আছে এটা তো আমরা জানি না। ইউনূস সাহেবকে আপনি দোষারোপ করবেন কিভাবে? না, দোষারোপ, উনি তো স্কিম ইলেকশন দিয়ে দিয়েছেন, ওনার স্কিন সেফ। এখন রাজনৈতিক দল তারা ভাগাভাগিতে, পিঠে ভাগাভাগিতে নামছে। এখন পিঠে ভাগাভাগি নামে এই ইস্যু তুলতেছে, এই ইস্যু তুলতে, তার মানে তারা সংসদে সিট বেশি পাওয়ার জন্য এগুলি করতেছে। কারণ আমি আগেই তো বললাম যে এই ইস্যুগুলো তো আগে প্রাইম ইস্যু ছিল না, এই ইস্যু নিয়ে এখন মাঠে নামছে ইলেকশন। সিট বেশি জন্য না, রাকিব যেটা বলেছে যে এখন তো তারা পাওয়ারই আছে না, এইটাই ভার্চুয়ালি জামাত এবং এনসিপি তারা তো পাওয়ার এনজয় করতেছে। ইলেকশন যদি পিছিয়ে যায় তাদের তো লস নাই, তারা তো পাওয়ারে আছেই, ডিফেক্টো সরকারের তো আছেই তারা। তো এই জন্যে আমি বলছি যে এটাও একটা গ্রাউন্ড ইলেকশন। কিন্তু ইলেকশন তো অনন্তকাল পিছিয়ে থাকবে না। দেশের আপনি বলতেছেন অর্থনীতি, ধরেন কোনো ইনভেস্টমেন্ট নাই, এই যে ব্যবসায়ীরা তারা বলছে যে ব্যবসা নাই তাদের। হ্যাঁ, দেশে এখনো একটা ভীতিকর পরিস্থিতি। সংবাদপত্র যতই বলেন কথা বলতে পারতেছে না, প্রথম ধাক্কা যা দিয়ে ফেলছে কথা বলতেছে না। ধরেন সংবাদপত্রে আপনি তো জানেন মতি ভাই, প্রথম সমন্বয়কারীরা এসে একটা লিস্ট দিছে, বলে এরা ফেসিবাদের দোসর, প্রেস ক্লাবের মেম্বারশিপ চলে গেছে। এক ধাক্কায় পৃথিবীর ইতিহাসে নাই, এক ধাক্কায় সব অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করে দিছে। 166 জন সাংবাদিক জেলে আছে, তার ভিতরে খুনেরও আসামি আছে। বলেন আপনি কোনো সাংবাদিক খুন করছে, চুরি করছে, তার বিচার করেন, এবং সবগুলো জেলে পড়ে আছে। জেলে পড়ে থাকবে কেন? বিচার করেন, হিয়ারিং করেন, বেল পেলে বেল দেন। জেল খুন করলে আমরা তো জানি কোনো সাংবাদিক খুন করে নাই, এর ভিতরে চোর আছে, অনেক চোর, অল্প টাকার মালিক আছে, তার বিচার করেন, সমস্যা নাই। কিন্তু এতে হয়েছে কি, এই যে রিপোর্টার্স উইথ বর্ডার প্রত্যেক বছরের সূচক দেয় না, এই কারণে বাংলাদেশে আপনি দেখবেন যে এই সূচকে নেমে যাবে গণমাধ্যমের স্বাধীনতা। কারণ সব সেন্সরশিপ আপনি দেখেন, সবগুলো পত্রিকায় আপনি দেখেন, টেলিভিশনে দেখেন, সেট সেন্স, উপরে সেন্স, মাঝখানে সেন্স, সব সেন্স দখল হয়ে যাচ্ছে। কিন্তু আমি টেরও পাচ্ছি না, কিন্তু বুঝতেছি সব রাষ্ট্রে পালাবদল ঘটলে এখানেও তো পালাবদল হবে না। পালাবদল হলে কতগুলো জায়গা কিন্তু জীবিত রাখতে হবে, একটা ডমসের ভিতর দিয়ে ঘটে। আপনি তো রাখেন নাই না, সেটা তো রাখেন, ইতিহাসটা তো আগে দেখতে হবে। না, তা ঠিক আছে, কিন্তু আমি আসছি পরে রাখি, এই প্রশ্নের তো কোনো সুরা হবে না, বিতর্কের তো শেষ নেই। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এইটুকু জানার পরে আমাদের রাজনীতিবিদরা, তাদেরকে কোনো হুঁশ হবে না? তারা কি চিন্তা করবেন না দেশটা এই সংকট থেকে কোথায় যেতে পারে? জি, আপনাকে আবার ধন্যবাদ। দেখুন, আসলে ইতিহাসের সবচেয়ে একটা বড় শিক্ষা হচ্ছে ইতিহাস থেকে শিক্ষা নেন, এটা আমরা পুরনো প্রবাদ জানি। আর এই মুহূর্তে ধরুন আমার একটা বই লিখতে ইচ্ছা করতেছে, বইটার নাম দিয়ে আমি কালেকটিভ ম্যাডনেস। ধরুন আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের আমাদের মূল দাবিটা কিন্তু ছিল যে আমাদের দেশে কিন্তু ডেমোক্রেসি রেজিস্ট্রেশনের প্রসেস,
তো সেই ডেমোক্রেসি রেজিস্ট্রেশনের প্রসেসটা কিন্তু আমরা ঠিকভাবে করতে পারিনি। আমাদের এই কোটা আন্দোলনটা কিন্তু যখন এক দফা আন্দোলনে রূপ নিল, তখন কিন্তু শেখ হাসিনার পতন মানে শেখ হাসিনার যত ধরনের অবিচার, অসাম্য যত কিছু রয়েছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদটা ছিল। তো তার এর মূল কারণটা ছিল আমাদের সেখানে ডেমোক্রেসি ছিল না এবং আমাদের একটা স্মুথ পাওয়ার ট্রানজিশনও ছিল না। তা আমরা সেই 1 বছরের মধ্যে সেটা কোনো করতে পারিনি এবং সেটা কোনো সুরাহত আসতে পারেনি। আপনি দেখুন, আমি কালেক্টিভ ম্যান্ডেটের কারণে বলছি, দেখুন আমাদের এই মুহূর্তে যে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রেস সেক্রেটারি জনাব শফিকুল আলম, তিনি কিন্তু জনগণকে যে ব্যাখ্যা দিলেন, তিনি বলছেন যে প্রেশার গ্রুপ আর নাকি মব একই জিনিস, কিন্তু আসলে প্রেশার গ্রুপ আর মব কিন্তু কখনো এক জিনিস না। উনি কিন্তু বেসিক জিনিসটা ডেফিনেশন উনি জানেন না। তারপরে যখন করিডোর নিয়ে একবার আলোচনা উঠছিল, তখন উনি ঢালাওভাবে মন্তব্য করে দিলেন এদেশের রাজনীতিবিদরা করিডোর নিয়ে তাদের কোনো পড়াশোনা নাই, জানা না। এবং উনি এর আগেও টিভি টকশোতে বিভিন্ন জায়গায় একজন নারী নেতৃত্বকেও তিনি সরাসরি অ্যাটাক করেছেন। তো আমি সেই অর্থে বলতে চাই, দেখুন আমাদের মানে পলিটিশিয়ানদেরকে দূরে রেখে যদি আপনি রাজনীতি করতে চান, তাহলে এটা কিন্তু ভয়ঙ্কর একটা রূপ। আমরা কিন্তু আমাদের ব্যাকডোরের যখন একটা ষড়যন্ত্রের মাধ্যমে 111 ঘটেছে, সেখানে আমরা দেখেছি পলিটিশিয়ানদেরকে মাইনাস করার যেটা ফর্মুলা ছিল। আর এই মুহূর্তে ধরুন মানে প্রকৃতির ন্যাচারগতভাবে যে শেখ হাসিনা বা ফেসিবাদের যেটা পতন হয়েছে, তো ফেসিবাদ ফিরবে কি ফিরবে না সেটা ডিফারেন্ট আলাদা, সেটা তো আমরা এখনই বলতে পারবো না। এবং সেটা ফিরলেও সেটা আমাদের ভুলের কারণে ফিরবে। তো এখন আসলে তারা যে এই রাজনীতিটাকে বিরাজনীতিকরণ দিকে ঠেলে যাচ্ছে, এবং আমি জানি না এখানে আসলে কার ইন্টারেস্টটাকে বেশি বড় করে দেখানো হচ্ছে। এখানে আমি আগের পার্টি বলেছিলাম যে এখানে অনেকগুলো অ্যাক্টর গেম খেলতেছে, এবং এই গেম খেলাটা যদি ধরেন আমাদের মূল পলিটিক্স এবং আমাদের রাষ্ট্রীয় স্বার্থের ঊর্ধ্বে চলে যায়, তখন আসলে আমরাও পিছনের দরজার দিকে হাঁটবো। আসলে ধরুন আমাদের এই আপনি বলছিলেন যে আমাদের কোনো নতুন ইনভেস্টমেন্ট নাই, আমাদের অনেকগুলা লোকাল ইন্ডাস্ট্রি পর্যন্ত অফ হয়ে যাচ্ছে। ইভেন শুধু তাই না, আমি আজকের রিপোর্টে দেখলাম যে অনেকগুলো ব্যাংকে আবার একসাথ করে দিচ্ছে, আমাদের ব্যাংকগুলোকে মানে একেবারে আইসিইউর মতো লাইফ সাপোর্ট দিয়ে বেঁচে রাখা হচ্ছে। তারপর এই মুহূর্তে আমরা বাংলাদেশ যে মুহূর্তে রয়েছি, সেই মুহূর্তে আমাদের স্বাধীনতার ইতিহাসে পরবর্তী সময়ে সবচেয়ে বেশি গ্রাজুয়েট বেকার আমাদের এখানে। তা আমাদের নতুন কোনো কর্মসংস্থান তৈরি হচ্ছে না, আমাদের সরকারি চাকরির পরীক্ষাগুলো স্থগিত হচ্ছে, পিছিয়ে যাচ্ছে। তো ধরুন একটা রাষ্ট্র তো আসলে এভাবে ফাংশনিং করতে পারে না। আর তার চেয়ে বড় কথা হচ্ছে, আপনি দেখুন মানে কিছুদিন আগে ঢাকা ইউনিভার্সিটি তো একের পর এক, আমি আপনাকে এর আগের পার্টে যে বলছিলাম যে নতুন নতুন ইনস্টিটিউট তৈরি করা হচ্ছে। আপনি দেখুন ঢাকা ইউনিভার্সিটিতে নতুন করে আবার বলা হচ্ছে যে হল রাজনীতি থাকবে না। তা আপনি আবার রাজনীতি রাখবেন কিন্তু হল রাজনীতি রাখবেন না, তাহলে এটা কীভাবে সম্ভব? আবার আপনি কোনো ধরনের রাজনীতি রাখতে চাচ্ছেন না, যেটা আগস্টে পর্বে দেখলাম, তাহলে আপনি আবার ডাকসু নির্বাচন কেন দিচ্ছেন? তো সুতরাং মানে যারা এই ধরনের ইমপ্লিমেন্টের জায়গা রয়েছে, তারা ধরুন তাদের হটকারিতে যে সিদ্ধান্ত এবং কোনো কিছু বুঝে না বুঝে, আমি এটা সেটা জানি না আসলে, কিন্তু ব্যাপারটা হচ্ছে তারা যে ধরনের সিদ্ধান্তগুলো নিচ্ছে সেগুলো কিন্তু নিজেদের মধ্যে বুমেরাং হচ্ছে। এবং আপনি যেটা বলছিলেন যে ইলেকশন ছাড়া তো আসলে আমাদের কোনো পথ নাই, আমি এটা মনে করি না কখনো যে ইলেকশন হলে সব কিছু সলিউশন সলভ হয়ে যাবে। কিন্তু আমরা যে ডেমোক্রেসির বাইরে রয়েছি, আমাদের ট্র্যাকে ফিরে তুলে যে ইলেকশনের কোনো বিকল্প নাই। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে কি, আমরা ইলেকশন হওয়ার পরে যে গভর্নমেন্ট আসবে, সে গভর্নমেন্টও ভুল করবে, সেটাও আমরা ডেমোক্রেসি পয়সা আমরা ডিল করবো, আমরা রাস্তায় নামবো, আন্দোলন করবো, বিক্ষোভ করবো, মানববন্ধন করবো, সব কিছুই আমরা করবো। কিন্তু ঘটনা হচ্ছে কি, এখন আরেকটা দল আসলে যে খারাপ করবে। শুরুতেই কিন্তু গলত ছিল, গলতটা এরকম একটা অন্তর্বর্তীকালীন সরকার হলো, কিন্তু সরকারের মেয়াদ কতদিন হবে সেটা তো নিশ্চিত নির্ণয় করা হয়নি। সেটা নির্ণয় করা হয় না দেখে তো আমি সেটা আপনাকে আগে বললাম যে আমার তো মূল প্রসেসটা ছিল যে আমার ডেমোক্রেসি প্রসেস ট্রানজেকশন। এখন আমার যদি ট্রানজেকশন আমি সেটা করতে চাই, তাহলে তো আমার একটা রোড ম্যাপ থাকা উচিত। সেই রোড ম্যাপ কিন্তু এখনো দেওয়া হয় না, ইভেন এখনো কিন্তু বলা হচ্ছে না, এখনো কিন্তু সবকিছু আপনার ইফ বাটের মধ্যে রেখে দেওয়া হচ্ছে। আপনি ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, এটা অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস নিজেও বলছেন, ইসিও বলছেন, কিন্তু একটা স্পেসিফিক ডেট দেন, ডেটটা কেন আপনি দিচ্ছেন না? তারপরে আপনার ইলেকশনকে কেন্দ্র করে আপনার কী ধরনের প্রস্তুতি থাকা দরকার? আমাদের একজন স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছে, তিনি বারবারে বলে এত পুলিশ মোতায়েন করা হবে, সিসি ক্যামেরা মোতায়েন করা হবে, এ করা হবে, সে করা হবে। আমি তো নিশ্চিত যে উনি একটা ক্লাস ক্যাপ্টেন নির্বাচনের জন্য উনি পারফেক্ট না, উনি সেটাও করতে পারবেন না, উনি এতটা অযোগ্য লোক। এখন সে জায়গা থেকে ধরেন আপনার এই এক্সিস্টিং যে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্যানেল, সেই প্যানেল কী করে আপনার একটা ইলেকশন করবে, ইলেকশনের আগে যে আমাদের পাইলটিং করা দরকার, সেই পাইলটিংয়ের জন্য আপনি যদি সিটি কর্পোরেশন করেন, আপনি আবার সিটি কর্পোরেশনের কথা বলে আবার বলবো যে একসাথে স্থানীয় সরকার নির্বাচন চান, একটা গ্রুপ আবার নেমে যাবে। তো সুতরাং এই যে চেক অ্যান্ড ব্যালেন্সগুলো হচ্ছে না, এবং আমাদের যে ব্যাকডোরের পলিটিক্সের যারা মূল অ্যাক্টররা, এরা যে এর জন্য আপনি কাকে দায়ী করবেন? এই জন্য আমি মূলত দায়ী করবো যে অন্তর্বর্তীকালীন সরকারকে 1 নম্বর দায়ী। আর 2 নম্বর কথা হচ্ছে কারণ তাদের অযোগ্যতাটাকে তারা সবচেয়ে বড় ক্রেডিট হিসেবে দেখাচ্ছে। এবং তারা যদি ধরেন একটা এক্সামিনের প্রসেসে থাকতো, এটা তো কোনো ইলেক্টেড গভর্নমেন্ট না যে আমি যদি কাউকে সরাই দিই, কাউকে যদি দায়িত্ব থেকে অব্যাহতি দিই, তাহলে তার মান সম্মান চলে যাবে, সে দেশে থাকতে পারবে। ব্যাপারটা তো এরকম না। এখানে ব্যাপারটা হচ্ছে যদি আপনি ধরেন মানে পরীক্ষা নিয়োগের মাধ্যমে যদি আপনি 1 বছরে যদি ইমপ্লিমেন্টটা করতে পারতেন, তাহলে আমি মনে করি যে আমরা যেটা পেয়েছি 1 বছর পরে, সেখানে আমি মনে করি যে 1 বছর পরে হাসিনার পতন ছাড়া তো আমি কোনো সাফল্য দেখি না। তো সেই জায়গা থেকে ধরেন আমরা অনেক কিছু করতে পারতাম। এটাও আমি মানি যে এই ধরনের পরিস্থিতিতে আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়, আমরা সিরিয়াতে দেখেছি, আমরা মিশরে দেখেছি, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে অনেক ধরনের হয়। কিন্তু সেই জায়গাটা থেকে যে আমাদের পলিটিক্যাল যে অ্যাকোমোডেশন শুরুতে ছিল, আমাদের একটা বৃহৎ ঐক্য ছিল। আমরা শুধু ঐক্যটা শুধু এই অর্থে না, আমি আপনাকে আরেকটা যোগ করি, আমাদের আপনি দেখেন 5ই আগস্টের আগে কিন্তু
অনেক ছাত্রলীগও কিন্তু নেমেছে, অনেক আওয়ামী লীগ পরিবারও নেমেছে। সুতরাং আমাদের একটা বৃহৎ ঐক্য ছিল, মানে মূলত আওয়ামী লীগ যারা তারাও কিন্তু সে আওয়ামী লীগকে ওন করে নাই। 90% মানুষের সরকার ছিল সেটা, অনেক কিছু তারা করতে পারতো। আমি সবকিছু বাদ রেখে তার সাথে প্রত্যাশা কমিয়ে রেখো আমি সেটা বলতেছি, কিন্তু তারা ধরেন ওই মূল অ্যাক্টরদের যে গেমটা, আমি দিন শেষে আবার সে অ্যাক্টরদেরকে দায়ী করবো। আর এখন যেটা হচ্ছে ওই যেটা উনি বললো যে জামাত এবং এনসিপি তাদের যে আসলে রাজনৈতিক অপরিজ্ঞতার একটা অভাব রয়েছে। এবং আমরা জাস্ট 10 সেকেন্ড আমি এটা শেষ করি, 10 সেকেন্ডে শুধু দেখুন আমাদের যে বিপ্লবদেরকে আসলে বিপ্লবীদেরকে কখনো পলিটিক্যালি আপনার এম্পাওয়ার করতে হয় না। এবং আমরা যদি নন সিগনিফিকেন্ট কাউকে পলিটিক্যালি এম্পাওয়ার করি, এটা পরিণতি কি আমরা কিন্তু আসিফ মাহমুদের বাবার ক্ষেত্রে দেখেছি, আমাদের নাহিদ ইসলাম বাবার ক্ষেত্রে দেখেছি। সুতরাং আমাদের কিন্তু এই জিনিসগুলো আগে ডিসাইড করা উচিত ছিল। এবং এনসিপি কিন্তু মূল ধ্বংসের কারণ এটা, কারণ এনসিপি আপনি যদি পলিটিক্যাল স্টাডিতে আজ থেকে বেশি দূর যাওয়া লাগে না, 5 থেকে 10 বছর পরে যদি আপনি স্টাডি করেন, রিসার্চ করেন, বিদেশের যদি রিসার্চ করেন, আপনি দেখবেন এনসিপির পতনের মূল্য সেটা। কারণ হচ্ছে তারা পাওয়ারও ছিল, পাওয়ারের বাইরেও ছিল। এভাবে আসলে কোনো পলিটিক্যাল পার্টি এস্টাবলিশ করে না, পাওয়ারও এস্টাবলিশমেন্ট হয় না। অনেক ধন্যবাদ। এইমাত্র জানা গেল যেটা না ভোটের বিধানটা আবার ফিরিয়ে আনা হচ্ছে। এখন আপনি ইচ্ছা করলে ভোট কেন্দ্রে যাইয়া না ইচ্ছা করলে না ভোট দিতে পারে। এখন মতি ভাই আগে বলি যে ধরেন এই সরকারের মেয়াদ কি, এটা একটা কনফিউশন তো আছেই। কিন্তু একটা জিনিস তো বলা যায় যে আমাদের সংবিধানে তো আছে একটি সরকার চলে গেলে 3 মাস পরে নির্বাচন দিতে হবে। তো আপনি এই সরকার তো এই প্রেসিডেন্টের কাছে ওত নিল সংবিধান সমুন্নত রাখার জন্য। প্রশ্ন কিন্তু থেকে যায়, তাহলে কি সংবিধান সমুন্নত রাখার জন্য যে সরকার ওত নিল, সংবিধান সংস্কার করলে তার ওত ভঙ্গ হয় কিনা? 2, আর যেহেতু 106 অনুচ্ছেদে আপনি সুপ্রিম কোর্টের মতামত নিলেন যে এটা অন্তর্বর্তীকালীন সরকার, সংবিধানে না থাকলেও বললো যে ডক্টরিন অফ নেসেসিটি চালাতে পারবে। তো তাহলে এটা তো সাংবিধানিক সরকার। সাংবিধানিক সরকার হলে আপনি 3 মাস পরে নির্বাচন দিলেন না কেন? এটা কন্টিনিউ করতেছেন কোনভাবে? তাহলে তো এটাও তো বক্তব্য যে এখন ধরেন 106 অনুচ্ছেদে বিচারপতি নাই, কিন্তু আপনি পেয়ে গেছেন, মতামত পেয়ে গেছেন। ওরকমই যদি কেউ এসে বলে যে না এই সরকারটা অবৈধ ছিল, কি করবেন? হ্যাঁ, এই জন্য আমি বলছি। তো এই জন্যে আপনি যেটা বললেন যে হ্যাঁ ভোটের ডিমান্ড অনেক আগে ছিল, এটা ঠিক। কিন্তু এই সিচুয়েশনে হ্যাঁ ভোট না ভোটটা জরুরি না। আপনার তো ঘোষণাপত্র দিয়েছেন, সেখানেই তো একমত হতে পারেন নাই। এরপরে জুলাই সনদ আছে, জুলাই সনদে বলা হচ্ছে জুলাই সনদ অনুযায়ী নির্বাচন হবে। এবং সেখানে কিন্তু অলরেডি 3 তারিখে এনসিপি কিন্তু ঘোষণাই দিয়েছে জুলাই সনদ চাই, আনুপাতিক নির্বাচন চাই, গণপরিষদ নির্বাচন চাই, স্থানীয় সরকার নির্বাচন আগে চাই, ইত্যাদি ইত্যাদি। তো আপনার তো এটা ঐক্যমত কমিশনে এগুলোকে তো সামারাইজ করা যায় নাই এখন পর্যন্ত, কারণ যার যার দাবি নিয়ে তো আছেই। বিশেষ করে আমি জামাত, কিন্তু এই কমিশনের কাজ কি এবং কতদিন যাবত তারা এই দায়িত্ব পালন করে? এটারও দায়িত্ব নাই, এটা চলতে থাকবে। নিশ্চয়ই আছে। হ্যাঁ, ফিক্স করে নাই তো। কোনো কমিশন যখন কাজ করে কেউ তো কোনো একটা কমিশন তো বিলুপ্ত করছে, অনেকে তো রিপোর্ট দিয়ে দিছে, তারপরে তো 11টা রানিং আছে এখনো। হ্যাঁ, 11টা রানিং আছে। যারা দিয়ে দিছে জমা তারাও তো বিলুপ্ত ঘোষণা করে নাই কমিশন। তাহলে এটা কি বলবো আর কি, যে ফ্রি ফর অল একটা দেশ যেন চলছে, যার খুশি যেমন। অন্তর্বর্তীকালীন সরকার কয়েকটা আসছে, এই সরকার কোনটা আগে শুরু করতে হয় কোনটা শেষে শুরু করতে হয় এটাও বোঝে নাই। আপনি ধরেন এই যে অনেক সময় রেফারেন্স দেয় জাতীয় সংঘের যে মানবাধিকার কমিশনের যে রিপোর্ট দিল তদন্ত কমিশন, সেখানে তো হলো 15 তারিখ পর্যন্ত 1400 আপনার মানুষ হত্যা করা হয়েছে। হ্যাঁ, কিন্তু আমাদের সরকার হিসেব দিল 5 তারিখ পর্যন্ত 884 জন। তাহলে বাকিটা তাহলে ওই সময় মারা গেছে, তাদের অবস্থা কি? তারা কে মারলো? এখানে তো পুলিশ তো কেস করতে গিয়েও ওখানে ইন্ডিমেন্টারি দেওয়া হলো। তাহলে অস্ত্র যে লুট হয়ে গেছে ওই সময়টা, আপনার 50% থানা আগুন দিয়ে পোড়ায় দেওয়া হয়েছে, এগুলোর কি হলো? তারপরে ধরো অনেক ভাঙচুর হলো, মব সন্ত্রাস হলো, এগুলো তো ছেড়ে দেওয়া হয়েছে, ছেড়ে দিয়ে দেশটাকে এরকম অগোছালো করে ফেলে দেওয়া হয়েছে। এই দেশটা তো নাই। এখন তো আপনি যেটা বললেন কোনো ইনভেস্টমেন্ট নাই, বেকারত্ব বাড়ছে, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তে চলে গেছে। আপনার বিশ্বব্যাংক ফোরকাস্ট করছে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে জিডিপি গ্রোথ 3.3% হবে। সবচাইতে কম হয়েছিল 2019-20 সালে করোনা কালে, তখনও ছিল 3.75%।
হ্যাঁ, আপনার আমার তো মনে হয় 26 সালে দুর্ভিক্ষ হবে দেশে, যে অবস্থা, কোনো ইয়ে নাই। আপনাদের ব্যাংক বললো যে ব্যাংক মার্চ করা হবে, আমি তো শুনলাম যে ব্যাংক 7টা বন্ধ করে দেওয়া হচ্ছে, মার্চ করে ওটা জাগানো যাবে না, ব্যাংক ইয়ে হয়ে গেছে। এখন IMF এর লোন আসছে, প্রবাসীদের লোন আসতেছে, আপনি ব্যাংকের রিজার্ভ ঠিক রাখছেন, এটা হলো কি আপনার ইয়ার নতুন টাকা নেয় না, আপনি দোকানে যান, নতুন যে টাকা ছাপায় বার করতেছে এটা নিতে চায় না, কারণ এটা কাগজের তো খারাপ, এত টাকা, এটা টাকার তো এটা আপনার টিকতে হবে না, টাকা তো একটু শক্ত হইতে হবে, টাকাটাও নেই, কোয়ালিটি, কোনো কোয়ালিটি ওয়ার্কও নাই বলেন আপনি। আপনি আমি শুনলাম যে ফর্মাল চ্যানেলে আপনার যে আপনার প্রবাসী আয় হচ্ছে, ফর্মাল চ্যানেলে মাত্র 5% টাকা আসতেছে, 5%। আর তো এই টাকা হিসেব দেয় কি করে যে এত বাড়ছে এত বাড়ছে, সবসময় বলতেছে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। এটা বলতে ঠিক না, কে ফর্মাল চ্যানেলে 5% আসতেছে, এটা ঠিক না। দিছে আপনার প্রণোদনা দেওয়া সত্ত্বেও এইটা আসতেছে, এটা হলো বাংলাদেশ ব্যাংক থেকেই বলা হয়েছে, এটা রিপোর্টে আছে। তো এই জন্য আমি বলছি মুদ্রাস্ফীতি এখনো সিঙ্গেল ডিজিটে আছে, কিন্তু এটা তো বাজার দর তো এখন যদি জরিপ করেন সব জিনিসের দাম বেড়ে গেছে, কারণ IMF এর সব শর্ত মেনে নেওয়া হয়েছে, সব শর্ত মেনে নেওয়া হয়েছে। হ্যাঁ, ঘটনাচক্রে আপনার জাপান, ভারত রাশিয়ার থেকে তেল আমদানি করছে, তাদের রেট বাড়ায় দিছে। এখন হয়তো আমাদের গার্মেন্টস এক্সপোর্টের 80% এক্সপোর্ট গার্মেন্টস, এখানে আমরা বেনিফিট পেলেও পেতে পারি। আর যদি ভারত ম্যানেজ করে ফেলায়, ম্যানেজ করে ফেলতে পারে, ফেললে তো আমাদের আগের জায়গায় রয়ে গেলাম। তো সুতরাং এই জন্য আমি কোনো জায়গায় সুখকর খবর নাই দেশ পরিচালনার ক্ষেত্রে। আমি তো দেশে এখন তো আমি তো বলছি যে 2026 সালে দুর্ভিক্ষ দেখা দিতে পারে। তো সুতরাং নির্বাচনটা হওয়াই দরকার, যেটা রাখি বলল, একমাত্র নির্বাচিত সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, তার বক্তব্য টাকা দিয়ে শোনে মানুষ, রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান। আর বাংলাদেশে তিনি তার কথা পরিষ্কার না, কেউ বোঝে না। হ্যাঁ, ওনাকে প্রশ্ন করলে উনি উত্তর দেন না। কারণ কি? হ্যাঁ, কারণ কি? কারণ হচ্ছে উনি ভিতরে জেলা ফিস আছে, উনি কি করবেন এটা বলা যাবে না, উনি কি খেলতেছেন এটা বলা যাবে না, এটা বলা যাবে না, বাংলাদেশের লোকের কাছে গ্রহণযোগ্য হবে না, এই জন্যই উনি উত্তর দেন না। আর মান্না ভাই বলছে যে উনি আসলে রাজনৈতিক নেতাদের পছন্দ করে না, এবং উনি হচ্ছে কি ওনারা একটা ক্যারেক্টার ডেভেলপ করছে, এই গ্রামীণ ব্যাংক চালায়, এক হাতে সব কিছু করার, রাষ্ট্র তো একজন চালাতে পারে না, উনি কারো কথা শোনেনও না, উনি চালান। আমরা বাইরের থেকে মনে হয় যে উনি সব ইয়া, কিন্তু উনি আমার কাছে বললে সব ডিক্টেটর হিসেবে উনি 1 নম্বর পৃথিবীর মধ্যে। অনেক ধন্যবাদ রাকিব। একটা নির্বাচনকালীন সরকার বা এই সরকারের আন্ডারে একটা সরকার এখন যা আইনের শাসন, দ্যাট মিনস আইন শৃঙ্খলা পরিস্থিতির যা দেখছি চিত্র, প্রতিদিন যেভাবে খুন খারাপি হচ্ছে, এই সরকারের পক্ষে কি এই ধরনের কঠিন একটা নির্বাচন করা সম্ভব? নির্বাচনটা কঠিন এই কারণে বলছি, বাংলাদেশের ইতিহাসে এত চ্যালেঞ্জিং নির্বাচন আর কখনো হয়নি, যদি হয়ে থাকে, যদি হয় আর কি। যদি হয় কেন যেটা বলছেন, আমি তো চাই যে ইলেকশনটা হোক, কিন্তু যাই হোক, এখন আমি তো আপনার আগের পার্টি বলেছিলাম যে এই অন্তর্বর্তীকালীন সরকার যে স্বরাষ্ট্র উপদেষ্টা, ওনার প্রতি আমার কোনো ধরনের নাস্তা নাই। ব্যক্তি তো বড় কথা না, মানে না ব্যক্তি বড় কথা হচ্ছে ধরুন এই লোকটার এত পরিমাণ ব্যর্থতা, কিন্তু ওনাকে কেন স্মরণ হচ্ছে না আমার কাছে কেন জানি মনে হয়। খালি উনি কেন, আরো তো অনেক আরো আছে, কিন্তু আইন শৃঙ্খলাটা সবচেয়ে জরুরি, আইন শৃঙ্খলার জন্য তো ডেফিনেটলি উনি দায়ী, ওনার মন্ত্রণালয় দায়ী, তাই না? এখন ওনাকে আমার যেটা মনে হচ্ছে, ধরেন মানে ওনাকে যারা চালাচ্ছে তারা ওনার চেয়ে অনেক বেশি শক্তিশালী, যার কারণে হচ্ছে ধরেন উনি এখানে কিছু করতে পারতেছেন। এটা হচ্ছে আমার ব্যক্তিগত অভিমত। ওনাকে চালাচ্ছে কারা? উনি তো একমাত্র প্রধান উপদেষ্টা। উনি না, ওনার পিছনে তো অনেকগুলো বাহিনী রয়েছে। এখন আপনি দেখুন, আমি আপনাকে বলি, দেখুন আপনি যেটা বলছেন যে এই সরকারের সরকারের জন্য চ্যালেঞ্জিং ইলেকশনের জন্য এটা পারবে কিনা। ধরুন আপনার 5 আগস্টের পরে যে পরিমাণ থানা লুট হয়েছে, আমরা কিন্তু এখনো সে অস্ত্রের কোনো হিসাব জানি না। আপনার 2 দিন আগে দেখবেন নিউ মার্কেটে কিন্তু সেনাবাহিনীর যে অভিযানে বিশাল অস্ত্রের বহর, এবং বেশিরভাগ অস্ত্র বহর কিন্তু আমাদের দেশীয় অস্ত্র না। আর তার চেয়ে আর বড় কথা হচ্ছে, ধরুন আমাদের এই যে অস্ত্র তৈরি করা হচ্ছে না, আমি আরেকটু কথা আপনার সাথে যোগ করতে চাই। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে আসিফ মাহমুদের একটি ইন্টারভিউ, তিনি কিন্তু বলেছিলেন যে 5 আগস্টে যদি হাসিনার পতন না হতো তাহলে আমাদের সশস্ত্র প্রস্তুতি ছিল। তো উনি যদি সশস্ত্র প্রস্তুতির কথা বলছেন, তার মানে এখানে আরও অনেক অস্ত্রের কথা আমরা ওনার কথা থেকে ধরে নিতে পারি। তার চেয়ে আর বড় কথা হচ্ছে, কিন্তু 5 আগস্টের পর আপনি দেখুন আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার পর আরেকটা বড় কারণ, এখানে হিজবুত তাহরির, আনসারুল্লাহ বাংলা টিম, আরও যারা ছিল তাদেরকে আপনি জামিন মুক্ত করা হলো, এবং এরা কিন্তু নিষিদ্ধ দল, নিষিদ্ধ ব্যক্তি, নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী। তো এরা তো আসলে অস্ত্রের খেলায় খেলে।
তো সুতরাং এদেরকে আপনি বাইরে রাখবেন, আবার আপনি এখানে মব কালচার ঠিক রাখবেন না, আবার বলবেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি চেষ্টা চলতেছে, আবার সে স্বরাষ্ট্র উপদেষ্টা বলতেছে যে তাকে ল্যাং মারছে কারণে সে কোপায় ফেলছে। মানে এই ধরনের হাস্যকর কথাবার্তা মানে আমরা আগে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে শুনতাম, মানে যারা আগে মন্ত্রী ছিল তার আগে বলতো যে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, তারপরে রানা প্লাজা হাওয়ায় ঠেলে ফালাই দিছে, তারপর হচ্ছে সারা খাতুন বলতো যে 48 ঘন্টার মধ্যে সাগরণী হত্যাকাণ্ড নিয়ে আসতেছি। মানে এই ধরনের যে মুখরোচক কথাবার্তা সেটা কিন্তু আমরা এখনো চলমান দেখতেছি, কিন্তু সেটা তো হওয়ার কথা ছিল না। আর তার চেয়ে বড় কথা হচ্ছে ধরুন এই সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি তো আসলেই অবনতি খুব খারাপ, এবং আমাদের পুলিশের মেরুদণ্ড একেবারেই খারাপ। মানে পুলিশের অবস্থাটা এরকম হয়ে গেছে আপনার, আমি ব্যক্তিগতভাবে অনেক পুলিশদেরকে চিনি, সাব ইন্সপেক্টরদের চিনি, তারা কীভাবে ফাংশনই করে না, কারণ তাদের কাছে এখন মানে এটা তো খুব কমন কালচার যে আমাদের পুলিশদের কাছে ধরেন এখানে টাকা পয়সা ছাড়া কোনো কাজ হয় না, এটা সত্য ঘটনা। এখন সে জায়গা থেকে মানে পুলিশের অবস্থা এরকম হয়ে গেছে, মানুষ গিয়ে যায় এখন পুলিশের কাছে চাঁদা নিয়ে আসবে, মানে ব্যাপারগুলো সেরকম। পুলিশের কোনো ধরনের আস্থা নাই। আপনার এই 1 বছরের মাঝখানে আপনি পুলিশের মাঝখানে তো একটা সংস্কার করতে পারতেন, বা তাদের মনোবল বৃদ্ধির জন্য আপনি কাজ করতে পারতেন, যেখানে আপনার এক্সিকিউটিভ অর্ডার নিয়ে আর্মি মাঠে রয়েছে। তো সেই জায়গা থেকে আপনি এতদিন সময় রাখার পরও, আর্মিদেরকে মাঠে রাখার পরও আপনি পুলিশকে ফাংশনিং করতে পারেন নাই। আর একটু কথা আমি আপনার সাথে যোগ করতে চাই, সেখানে দেখুন আমাদের সংস্কার কমিশনের, যেখানে পুলিশ সংস্কার কমিশনের ব্যাপারে আমি আপনি একটু যোগ করি, সেখানে দেখুন পুলিশ সংস্কার কমিশনের ব্যাপারে পুলিশদের যারা বড় বড় লোক, যারা অনেক তথ্য দেয়, হ্যাঁ, তারা অনেক আইডিয়া দেয়, তাদেরকে রাখা হয়েছে। কিন্তু মাঠ পর্যায়ের আপনার এসআই, কনস্টেবল, যারা ফিল্ড মানে ডিল করে, ট্রাফিক পুলিশ, এদের কোনো প্রতিনিধি রাখা হয় নাই। তারপর আপনাকে আর একটা বলি, পুলিশের হাতে কিন্তু একটা অস্ত্র আছে যে LMG, লাইট মেশিন গান। সেটা কিন্তু ধরেন মানে হাসিনার আমলে কিন্তু তৎকালীন গোয়েন্দা সংস্থারাই কিন্তু না করছিল যে এটা পুলিশকে দেওয়া হোক না। তখন হাসিনা করছে কি যে আপনার ওদের থেকে আর মতামত নেয় নেই, এরপর থেকে আর কোনোদিন মতামত নেয় নেই, এটাতে তাদের হাতে দেওয়া হয়েছে। যে অস্ত্র দিয়ে আপনার সিরিয়াল কিলিং করা যায়, একের পরে টানা 5-7 জনকে আপনি ফেলা দেওয়া যায়, তো এই ধরনের অস্ত্র কিন্তু তাদেরকে এখন উঠানো হয়, তাদের হাত থেকে যে লিথাল উইপেন এখন উঠানো হয় নাই। তারপরে এই আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য তাদের কোনো রোড ম্যাপ আমরা দেখতেছি না, তাদের কোনো অভিযান আমরা দেখতেছি না। একবার কিন্তু তারা বলছিল যে আমরা শুদ্ধি অভিযান চালাবো, তারপর নানা অভিযানের কথা বলে সেখানেও আমরা শুনেছিলাম যে মামলা বাণিজ্য চলতেছে, যে টাকা দিলে আপনাকে জামিন দিয়ে দেবে, টাকা না দিলে আপনাকে নানা ধরনের মামলা আপনাকে ফাঁসি দেওয়া হবে। তো এই ধরনের জিনিসগুলো তো অন্তত 1 বছর আমাদের দেখার কথা না। তো সামনে এই জিনিসগুলো আরও অনেক চ্যালেঞ্জিং। আর যে জিনিসটাই মনে করতেছি, ধরেন ইলেকশন যদি কেউ পিছাতে চায়, যে পিছনের দরজার লোকরা পিছাতে চাইলে আপনার এরকম অস্থিতিশীল পরিস্থিতি ক্রিয়েট করা হবে, আর্টিফিশিয়ালি ক্রিয়েট করা হবে, এবং তখন এরকম একটা সুরা দেখানো হবে। দেশ তো এখন আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ। আপনি জামাতের আমি তো উনি কথাটা বলেছিল পটিয়ার ঘটনা দিয়ে, যে এই পরিস্থিতি ইলেকশন কীভাবে হবে। নাহিদ ইসলাম বলেছে, হান্নান মাসুদ বলেছে যে একটা গোপালগঞ্জে আপনার নিরাপত্তা দিতে পারে না, সে সারা বাংলাদেশে কীভাবে ইলেকশন করবে। আপনি দেখেন এই জাতীয় ঘটনাগুলোতে আপনি মিলান, তাহলে তো আমি মনে করি যে ইলেকশন না হওয়ার জন্য পরিস্থিতি তারা তৈরি করবে, বা কোনো না কোনো একটা অ্যাক্টর এখানে গেমটা খেলবে। সুতরাং এটা খুবই চ্যালেঞ্জিং। আর ব্যাপারটা হচ্ছে ধরুন আমাদের পলিটিক্যাল যে সংস্কার কমিশন তারা করতেছে, তাদের সাথে পলিটিক্যাল কমিটির যা পলিটিক্যাল পার্টির যে স্টেক হোল্ডার, তাদের সাথে আমার মনে হচ্ছে না খুব বেশি আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, কোলাবোরেশন হচ্ছে না। যেটা উনি বলছে যে ডক্টর ইউনূসের ব্যাপারে, আমি অত হার্ডলাইনে কথা বলতে চাই না ওনার ব্যাপারে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে ধরেন উনিও কেন জানি সবাইকে আস্থা নিতে পারে না, আবার সবাই ওনাকেও আস্থা নিতে পারে না। যে এই যে একটা আস্থার সংকট, আস্থার ঘাটতি, যেটা তো কোনোভাবে হওয়া উচিত ছিল না। তো সে জায়গা থেকে এই জায়গাগুলো যদি মিনিমাইজ না করা যায়, তাহলে আগামী ইলেকশন আসলে খুব চ্যালেঞ্জিং। এবং মানে এখানে জিওপলিটিক্যাল ক্যালকুলেশনগুলো যদি আপনি মিলান, তাহলে আমি মনে করি যে এখানে মানে মোর চ্যালেঞ্জিং। অনেক ধন্যবাদ। শেষ হয়েও হইল না আর কি, মানে সমাধান তো খুঁজতে পারছি না। একটা টক শোতে আমরা আসি কি কারণে? টক শোতে আসি বলার জন্য বলি, আমরা চেষ্টা করি দুর্বলতাগুলি তুলে ধরা। কেউ গ্রহণ করে না, এটা আমার কাছে মনে হয় গ্রহণ করে না, কারণ আমাদের চাইতে তারা অনেক জ্ঞানী গুণী মনে করে, কিন্তু তাদের পারফরমেন্সটা তো ওরকম মনে হয় না। হ্যাঁ, যেমন ধরেন রাকিব সাহেব বললেন যে নির্বাচন এই পরিস্থিতিতে সম্ভব কিনা। হ্যাঁ, নির্বাচনের স্টেক হোল্ডারগুলো একমত হলে সম্ভব, কিন্তু সেটা তো হচ্ছে না। ধরেন ইলেকশন সরকার, ইলেকশন কমিশন, তারপরে রাজনৈতিক দল, জনগণ, ভোটার, সবগুলো স্টেক হোল্ডার। হ্যাঁ, এখন আইনশৃঙ্খলা বাহিনী ধরেন আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া আছে। ভারতে তো 1 মাস ব্যাপী ইলেকশন হয়। আপনি দেশটাকে ভাগ করে নেন, ভাগ করে নিয়ে আপনার প্রয়োজনীয়, আর আপনার প্রশাসন ক্যাডারের শুধু ডিসিকে রিটার্নিং অফিসার করতে হবে কেন? ইলেকশন কমিশনের তো অফিসার আছে, আরও কিছু নিয়ে নেন, ট্রেনিং দেন, প্রফেশনালদের ট্রেনিং দিয়ে নেন না। এটা তো আইনস্টাইন হতে হয় না, নিয়ে নেন। এটা রিঅর্গানাইজ করতে পারলেই সম্ভব। কিন্তু এই স্টেক হোল্ডারদের কিন্তু একমত হতে হবে। বিশেষ করে আমি বলবো সরকার, ইলেকশন কমিশন এবং রাজনৈতিক দল, এদেরকে দলগুলি কিন্তু জনগণকে নিয়ন্ত্রণ করতে পারবে। এদের ভিতরে মূল প্লেয়ার তো রাজনৈতিক দল, তাদের ভিতরে তো অনৈক্য, অভ্যুত্থানের শক্তিদের ভিতরে বিভক্ত। আপনাদের স্টেট 2টে ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। এখন ইলেকশন হলে আমাদের অসুবিধা নাই, ইলেকশন হলে 2টা বিভক্ত থাকতে পারে,
থাকতে পারে, কিন্তু একটা জায়গায় তো এক হইতে হবে। মৌলিক বিষয় তো এক হচ্ছে না। এই কারণে যেটা আগে আলাপ হলো যে জামাত ইসলাম, এনসিপি আর তাদের সাথে ভিন্ন ইসলামিক আন্দোলন বাংলাদেশ, হ্যাঁ, তাদেরও কিন্তু ভোট আছে, কোথাও 15,000, 20,000, 25,000 এরকম ভোট। তো অনুপাত করলে তারাও তো পার্লামেন্টে যাইতে পারবে। হ্যাঁ, সুতরাং এই ভেস্টেড ইন্টারেস্ট এক জায়গা হয়ে গেছে। এক জায়গা হয়ে তারা যেটা করতেছে যে ইলেকশন যদি পিছিয়ে যায়, পিছিয়ে গেলে দুইটা দলের লাভ, এনসিপি আর জামাত ইসলাম, আরগুলো তো এমনি থাকলো, নির্বাচন পিছাইলো আর কি, তারা অবুঝের মতো থাকবে। বিএনপির অবস্থা কি? বিএনপির অবস্থা ধরেন ইলেকশন যদি না হয়, ইলেকশন যদি পিছিয়ে যায়, অনির্দিষ্ট হয়ে যায়, তাহলে বিএনপি তো ক্ষতিগ্রস্ত হবে। কারণ বিএনপির হাইকমান্ড তো বিএনপির নিচে কন্ট্রোল করতে পারছে না, এটা তো সত্য। হ্যাঁ, আপনার 4,500 লোককে এক্সপেল করছে। এক্সপেল করা মানে সে অপরাধী। হ্যাঁ, তাকে তো সরকার যেমন তাদের গ্রেপ্তার করতে পারতেছে না, আর এক্সপেল করেও তো নিয়ন্ত্রণ করতে পারতেছে না, না করছে না, দুটাই করছে না। কারণ অশান্ত হোক, আর কারণ হচ্ছে এখানে বিএনপি তো প্রথম, ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপিকে প্রথম বিরোধী দল বানানোর চেষ্টা করছে। জাপান থেকে বলছে না একটি দল ডিসেম্বরে নির্বাচন চায়, 25টা দল রাখছে, 28টা দল হাজির হয়েছে, 25টা দলই বলছে ডিসেম্বরের নির্বাচন চাই, দিলেন না। এরপরে আবার একটি দল, পতিত দলের পরামর্শে এবং পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্রে সরকার পরিচালনা যদি অসম্ভব করে তোলে, তাহলে আমাদের নতুন সিদ্ধান্ত নিতে হবে। তা আমরা কি এখন নতুন সিদ্ধান্তের ভিতরে আছি কিনা কে জানে। নতুন সিদ্ধান্তের দিকেই তো যাচ্ছে আমার কাছে তো তাই মনে হচ্ছে। তাইলে কি আমাদের নতুন বন্দোবস্তের কি হলো? না, এটাও তো মানুষ বলে যে একসময় -2 ছিল, হ্যাঁ, এখন ধরেন -2 হয়ে গেছে, এখন আরেকটা আছে, তার -3 দিকে যাচ্ছে কিনা, এটাও কিন্তু চিন্তা হচ্ছে, এটাও আলোচনায় আছে। সুতরাং আমি বলবো যে এখনো সিচুয়েশন পরিষ্কার না। আমরা কমেন্ট করলে এটা জ্যোতিষের মতো হবে। তবে রাজনৈতিক দলগুলো পরিস্থিতি ঘোলাটে করছে, এর জন্য অন্যরা দোষ দিলে চলবে না। যা আমি বলবো, প্রধান উপদেষ্টা সরকারের পজিশন ক্লিন সেফ, তারা নির্বাচন দিয়ে দিছে, ইলেকশন কমিশন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, জনগণ তো মনে করতেছে তারা ইলেকশন দিচ্ছে, ঝামেলা পাচ্ছে রাজনৈতিক দলগুলোর ভিতরে, তারা ইলেকশন হতে দিচ্ছে না। দায়িত্ব ইলেকশন কমিশনের আর অভ্যুত্থানের দল, তারা একমত ইলেকশনটা করতে পারবে। এটা কি আমরা দিনের শেষে বিরাজনীতিকরণ দেখবো? সফল হলে বিরাজনীতিকরণ, এটা তো সফল হলে বিরাজনীতিকরণ ছাড়া তো কোনো রাস্তা নাই। কারণ যারা আছে আওয়ামী লীগ ছাড়া সব দলই তো এর ভিতরে কোনো না কোনো ভাবে। না কি রাখি জি, বিরাজনীতিকরণের যে আওয়াজটা, এই আওয়াজও তো আছে। জি, এখন সব ধরনের আওয়াজে আছে। এখন আপনি শেষ পর্যন্ত মানে খেলা তো 90 মিনিটের খেলা, ফুটবল খেলা, 90 মিনিট না পর্যন্ত আপনি কোনো কনক্লুশনে যেতে পারতেছেন না। এখন ওরা যদি মানে এই গেমগুলো খেলে যদি সফল হয়ে যায়, তাহলে তো বিরাজনীতিকরণ হয়ে গেল। আর যদি না হয়, তখন হচ্ছে কি আমরা অন্যভাবে দেখতে হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আপনি আমাকে যদি জানতে চান যে মানে বিএনপির ব্যাপারে আপনি প্রশ্ন তুললেন, সেটা হচ্ছে ধরুন বিএনপির ব্যাপারে আমার কাছে কেন জানি মনে হচ্ছে ধরুন বিএনপি একটু আবার সে ওভার কনফিডেন্স দেখাচ্ছে তাদের মধ্যে, অতিরিক্ত আত্মবিশ্বাস, যেটা আসলে ওদের জন্য ক্ষতিকর। আর বিএনপি বেশি হাংরি হয়েছে কারণে ধরুন আলটিমেটলি এটা তো সবাই বুঝতেছে, ইউনূসও বোঝে, ইউনূস সাহেবও বোঝে, আমরা বুঝি, আপনারা বোঝেন, সবাই বোঝে যে ইলেকশন হলে মোটামুটি বিএনপি ক্ষমতা আসছে ইলেকট্রিক প্রসেসে। তো আলটিমেটলি দেশটা তো বিএনপি চালাতে হবে, বিএনপি তো আগেও দেশ চালাইছে। এখন আপনার এই ধরনের পরিস্থিতি, হাসিনা তো অলরেডি আমাদের ডুবাই গেছে, তো সেই জায়গা থেকে এই সরকার যদি অন্যভাবে ডুবাই যায়, তাহলে তো এটাকে বিএনপি তো মানে এই দায়গুলো তো বিএনপির উপর এসে পড়বে। যেমন আমি একটা উদাহরণ আপনাকে দিই, 2001 সালে যখন বিএনপি ক্ষমতা আসে, তখন কিন্তু প্রথম দুর্নীতিতে মহাচ্যাম্পিয়ন হয়, কিন্তু এটা কিন্তু বিএনপির আমলের রেজাল্ট না, আগের সরকারের লাস্ট আমলের রেজাল্ট হয়েছিল, কিন্তু মানুষ কিন্তু বিএনপিকে ব্লেম করে। আর মাঝে মাঝে হচ্ছে ধরুন ফ্যাক্টের চেয়ে পারসেপশনটা বেশি কাজ করে। আমাদের মতো দেশগুলোতে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি তার বেশি, কারণ এখানে আমরা সবাই শিক্ষিত মানুষ না, সবাই সচেতন মানুষ না, রাজনৈতিকভাবে সচেতন না, রাজনৈতিকভাবে এডুকেটেড না। তো সেই জায়গা থেকে ধরুন এই জিনিসগুলো কিন্তু বিএনপির উপর পড়বে, অলরেডি পড়তেছে। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতেছি, এটা কিন্তু শিক্ষিত মানুষদের সমস্যা, সাধারণ মানুষের সমস্যা এটা না। হ্যাঁ, রাইট। না, আমরা তো ডেফিনেটলি শিক্ষিতদের সমস্যা, কারণ এই টকশো করতেছি, সেমিনার করতেছি, কনফারেন্স করতেছি, এটা তো ধরুন সবাই সবকিছু জানে, ব্যাপারটা হচ্ছে সবাইকে আরো একটু জাগ্রত করা। কিন্তু সে কতটুকু জাগ্রত হতে পারলাম আমরা, সেই দিন শেষে কিন্তু প্রশ্নটা থেকে যায়। এতগুলো টিভিতে টকশো চলতেছে, মানে আপনাদের টিভিতে একটা পর একটা চলতে থাকবে, সবগুলো টিভিতে, এতগুলো বেসরকারি টিভি, এতগুলো পত্রিকা কলাম লেখা হচ্ছে, এই লেখা হচ্ছে, সেই দিন শেষে আসলে আমাদের লাভটা হচ্ছে কি, আউটকামটা কত হচ্ছে, সেটা আমরা দিন শেষে সেই উদুরপিন্ডি বুদুরগান্ডে চেপে যাচ্ছি এবং সেই পিছনের দরজার দিকে হাঁটতেছি। তো সেই দিন শেষে আসলে আমাদের সবার মানে রাষ্ট্রের কিছু মৌলিক বিষয় আসলে আমি মনে করি সবার দেখা উচিত। এখানে ধরেন রাজনীতির মধ্যে
প্রতিযোগিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু শত্রুতা যেন না থাকে। কিন্তু দিন শেষে ঐক্যর মধ্যে যে ফাটল এবং আপনার ওই যারা এই পলিটিক্যাল পার্টির যে মূল প্লেয়ার, আপনি যেটা বললেন পলিটিক্যাল পার্টিতে মূল প্লেয়ার, যারা অন্য পলিটিক্যাল পার্টির মূল প্লেয়ার, আমার মনে হয় যে তারা নিজেরাও আসতেছে না, তাদের পিছনেও অনেকে ছড়ি ঘোরাচ্ছে। তো এই ছড়ি ঘোরানোর উদ্দেশ্যটা আসলে ওরা বুঝতে পারতেছে কিনা, টের পাচ্ছে কিনা, সে পাঁচটা বুঝতে পারতেছে কিনা, সেটা একটা বড় প্রশ্ন। এবং এই জিনিসগুলো যদি আপনি দিন শেষে সর্ট আউট না করতে পারেন, তাহলে আগামীতে আমি মনে করি যে আমরা যতটুকু আলোতে আছি তার চেয়ে আরো বেশি অন্ধকারে চলে যাব। অনেক ধন্যবাদ আপনাকে। 2 মিনিট আছে, 2 মিনিটের মধ্যে শেষ করতে হবে। না, আমি মুক্তিযুদ্ধও করছি। মুক্তিযুদ্ধের প্রত্যাশা যা ছিল, অভ্যুত্থানের প্রত্যাশা একই ছিল। অর্থাৎ একটা মানবিক বাংলাদেশ চাই, পাকিস্তানের শোষণ থেকে মুক্ত হতে চাই, অর্থাৎ বৈষম্য, আইনের শাসন, সুশাসন এগুলো চাই। এই গণ অভ্যুত্থানে তাই ছিল। আমি রাজনৈতিক দলগুলোকে শুধু অনুরোধ করব যে অভ্যুত্থানের শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকা এবং একটা নির্বাচন শান্তিপূর্ণভাবে করা, এবং কমপক্ষে 4 থেকে 5টা নির্বাচন যদি আপনি এইভাবে নিরপেক্ষ নির্বাচন এবং মানে ক্ষমতা হস্তান্তর হয়, তাহলে আমার মনে হয় যে জাতি মানবজগতের যে পরিবর্তন, এটা তো সমাজতান্ত্রিক বিপ্লব হয় নাই। যে সমাজতান্ত্রিক বিপ্লব তো রাশিয়ায় 2 যুগ লাগছে মানুষের কালচারাল রেভলিউশন ঘটাতে, চীনেও লাগছে, মানুষের আরও বেশি সময় লাগছে। সুতরাং আমার মনে হয় যে আমাদেরকে অন্তত 20টে 25টে 24 বছর 54 বছরে যেটা মনোজগতের মানুষগুলো ধ্বংস হবে, মানুষ দেশের যদি ভালো না হয়, তার নেতাও ভালো হয় না, তার দেশটাও ভালো হয় না। সুতরাং মানুষকে সময় দিতে হবে। এই সময়ের জন্য দায়িত্ব পালন কিন্তু রাজনীতিবিদদের সঠিক রাস্তা হাঁটছে না। আমরা বিপ্লব বলি, অভ্যুত্থান বলি, এটা ছিল আনফিনিশড। না, আনফিনিশড হতে পারে, কিন্তু প্রত্যাশা তো যে থাকবে। কারণে এই অসমাপ্ত বিপ্লবের কারণেই কিন্তু আমরা এই জিনিসগুলো লক্ষ্য করছি। না, অসমাপ্ত ঠিক আছে। ধরেন মুক্তিযুদ্ধে তো বাংলাদেশ পেয়েছি, এটা একটা সমাপ্তি আপনাকে রেখা টানতে হবে। গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট এক দফা ছিল, সরকার পালিয়ে গেছে। পরেরটা কি? হ্যাঁ, পরেরটা তো ঠিক করেন নাই। পরেরটা ঠিক করে নাই, ওই আনপ্ল্যান্ড। কারণ যে যারা নেতৃত্ব দিয়েছে, আমি ওইটাই আগে বলছিলাম যে তারা যদি সরকারের অংশ না হলো, রাকিব সাহেব বলছে, তারা যদি সরকারের অংশ না হতো, এইভাবে বিতর্কিত না হতো, তাহলে তো দেশটা যেমন প্রেস সেক্রেটারি বলছে না, তারা প্রেশার গ্রুপ, কথাটা যদি প্রেশার গ্রুপই থাকতো তাহলে দেশটার রাইট রেখে থাকতো। কিন্তু তারা তো অনেক ধন্যবাদ আপনাকে এম এ আজিজ। আপনার বক্তব্য শুনলাম, রাকিব আল হাসান আপনার বক্তব্য শুনেছি, দর্শকরা শুনেছেন। আমরা আশা করি এইটার সমাধান আমরা হয়তো আগামীতে এটা পাবো। আর দেশটা একটা জায়গা থেকে তো উঠতেই হবে, মানে রাজনীতি তো এইভাবে থাকতে পারে না। এই আশা নিয়ে বেঁচে থাকবো। আমরা পারবো না, আমি পারবো না, রাকিব বেঁচে থাকুক, দেখুন আমরা পারবো না। দেখা যাক। দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন।